আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ডলার সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ কমেনি, এক মাসে এক মন্ত্রণালয়ের 180 জনের বিদেশ সফর। বৃষ্টির পানি জমে নগরীর রাস্তায় জলাবদ্ধতা, দুর্ভোগ নগরবাসী, আজ বৃষ্টি কমতে পারে বলছে আবহাওয়া অফিস। ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ থেকে শাহবাগ মোড়ে কোটা আন্দোলনকারীদের আধা ঘন্টা সড়ক অবরোধ, আজ নতুন কর্মসূচি ঘোষণা। এবং সবুজ সাজায় বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি, ঝিনাইদহে বিরল প্রজাতির গাছের বীজ বিতরণ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এক সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে। ডলার সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর কমাতে সরকারের নেওয়া উদ্যোগ ভেস্তে গেছে। চ্যানেল আইয়ের অনুসন্ধানে দেখা গেছে, গত এক মাসে এক মন্ত্রণালয় থেকেই বিদেশ সফর করেছেন 1.5 শতাধিক কর্মকর্তা। অন্য মন্ত্রণালয়গুলোর অবস্থাও একই, হরহামেশাই তারা বিদেশ যাচ্ছেন। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সরকারি টাকায় মানে বিশেষ করে প্রজেক্টের টাকা যাওয়া কিন্তু আমরা ব্যাপকভাবে কমিয়েছি। আমরা 100% না কমালেও আমরা 90, 95 বা 97, 98 কমেছে, এটা আমরা দাবি করতে পারি। লোন যদি হয় সেটা আমাকে শোধ করতে হবে, আমরা সেগুলোকে আমরা কিন্তু অ্যালাউ করছি না। যেগুলো গ্রান্ট শুধুমাত্র সেগুলোকে আমরা। সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা ও রাজনৈতিক সদিচ্ছা না থাকলে এটা বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন সাবেক একজন সচিব। এই বিষয়টা বাস্তবায়নের সরকারি কর্মকর্তারা আন্তরিক নয়, রাজনীতিবিদরা তাদের উপর এত নির্ভরশীল যে এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন করার কোনো প্রয়োজন নেই। এখন তো সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের তাদের অনেকের শোনা যায় বাইরে সম্পদ আছে, তো সুতরাং এইসব সম্পদের দেখভাল এবং এগুলো করার জন্য তারা মরিয়া হয়ে যাওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় সরকারি অর্থে সব ধরনের বিদেশ ভ্রমণ, কর্মশালা ও সেমিনারে অংশ নেওয়া বন্ধ ঘোষণা করে আবারও নতুন পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। পরিপত্রটি সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, সংস্থা, কর্পোরেশন ও সরকারি কোম্পানির জন্য প্রযোজ্য। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অনেক সড়ক। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন তারা। জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয় অনেকের। ছিটে ফোটা নয়, তুমুল বৃষ্টি, টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যায়। কোথাও হাঁটু সমান, আবার কোথাও বা কোমর সমান পানি।
বিভিন্ন সড়কে গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল বিকল হয়ে যায়। কোনো কোনো রাস্তায় যাত্রীবাহী বাসের মধ্যে পানি উঠে যাওয়ায় বন্ধ রাখা হয় বাস চলাচল। যাত্রীদের ভরসার পরিবহন হয়েও দাঁড়ায় একমাত্র রিকশা। জরুরি কাজে বের হওয়া মানুষদের কষ্ট করে পৌঁছতে হয় গন্তব্যে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল 6টা থেকে 9টা এই 3 ঘন্টায় রাজধানীর বৃষ্টি হয়েছে 60 মিলিমিটার। আজ শনিবার বৃষ্টি কমার সম্ভাবনা আছে। আজ দেশের সব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে অনলাইন বৈঠক শেষে সন্ধ্যা 6টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেন, সরকারকে সংবিধানের ভিত্তিতেই সংসদে আইন পাশ করে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। শিক্ষার্থীদের দাবি, কোটা সংস্কারের এক দফা দাবিকে ভিন্ন খাতে নেওয়ার অপতৎপরতা চলছে। ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। কোটা সংস্কারের এক দফা দাবি ও সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেল 4:30টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে 5টার দিকে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন তারা। এ সময়ে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পিছিয়ে পড়া জনগণকে আমরা মেইন কাতারে আনতে চাই, মেইন জনসাধারণের সমান করতে চাই, একটা সাম্যের সমাজ তৈরি করতে চাই। এর জন্য কোটা সংস্কারটা দরকার। এই আন্দোলনটা এখন বর্তমানে আমরা আছি আমাদের ভাইদের উপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সাস্টে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা হয়েছে, যার জন্য আমরা এখানে সমাবেশ করছি। পুলিশে বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, কাউকে গ্রেপ্তার করা হয়েছে, এরকম খবরও আমাদের কাছে আছে। এক একজনের অবস্থা ভীষণই হলো আশঙ্কাজনক। এদের উপর যে পুলিশি হামলা করা হলো, পুলিশি নির্যাতন করা হলো, আমরা এর বিচার চাই। আধা ঘন্টা অবস্থানের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়করা। হাইকোর্ট একটা আংশিক রায় দিয়েছেন যে সরকার বা নির্বাহী বিভাগ চাইলেন এই কোটাকে পরিবর্তন করতে পারেন। আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিনেমিনি না খেলে আমাদেরকে আমাদের ভোট টেবিলে পরিচয় দিন, আমাদের এক দফা দাবি মেনে নেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার পেটে কেউ লাথি মারে তবে আমি কিন্তু বসে থাকবো না, আমি আমার অস্তিত্বের জানান অবশ্যই দেব। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার দায় সরকারকে নিতে হবে বলে সতর্ক করেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানকে ধারণ করে গত বছর বৃক্ষরোপণ কর্মসূচি করে দেশ জুড়ে ব্যাপক সাড়া জাগায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ক্লাব। এরই ধারাবাহিকতায় জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচি করছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঝিনাইদহে বৃক্ষরোপণের পাশাপাশি এলাকাবাসীর মাঝে বিরল প্রজাতির গাছের বীজ বিতরণ করা হয়েছে। শেখ সেলিমের তথ্য ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং সারা দেশে সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে ঝিনাইদহে প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব ঝিনাইদহ। সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু এই কর্মসূচি শুরু হয়েছে প্রকৃতি জীবন ক্লাবের মাধ্যমে। আমরা ফলদ, বনজ, ঔষধি গাছ যত বেশি লাগাবো ততই কিন্তু বাংলাদেশটা ভালো থাকবে। বাংলাদেশের যে উষ্ণতা, সেই উষ্ণতা প্রশমিত হবে। শুধু ঝিনাইদহ না, ঝিনাইদহ ছাড়াও অন্যান্য জেলা এবং যেখানে যত পতিত জায়গা আছে সেখানেই কিন্তু আমাদের বৃক্ষরোপণ করতে হবে। আজকে কিন্তু আমরা এই সারা বিশ্বে যে উষ্ণায়ন হচ্ছে, এই উষ্ণায়নের মূল কারণেই কিন্তু আমরা বৃক্ষ নিধন করে ফেলছি এবং আমরা কিন্তু নানা ধরনের বৈরী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের
এই উষ্ণতাকে বাড়িয়ে ফেলছি। তো সেটাকে যদি প্রশমিত করতে হয়, বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশটাকে সবুজে সাজাই। ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সুশেন্দু কুমার ভৌমিক সহ গণ্যমান্য ব্যক্তিরা। যারা গাছ নিয়েছে তারা এর সদ্ব্যবহার পরিচর্যা করে আমাদের এই বাংলাকে আবার সেই শ্যামলী বাংলায় বা আমাদের শস্য শ্যামল বাংলায় রূপান্তর করবে তারা। শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও বীজ বিতরণ সহ বৃক্ষরোপণের গুরুত্ব ও এর যথাযথ পরিচর্যা সম্পর্কে ধারণা দেন অতিথিরা। প্রত্যেকটি বাড়ি আঙিনে একটি করে ফলজ গাছ কিংবা বনজ গাছ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, যেন সঠিক পরিচর্যায় সেই গাছটি বেড়ে ওঠে। বৃক্ষ আমাদের শুধু ছায়া দেয় না, অক্সিজেন, ফুল ফল সহ প্রকৃতির ভারসাম্যের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে। একটা গাছ লাগাবো, এর থেকে আরো সবাই দেখবে, তারাও আরো গাছ লাগাবে। বনায়নের যে কর্মসূচি সেটাই আমরা তাদের হাতে তুলে দিতে পেরেছি। গরমের সময় বৃক্ষর প্রয়োজন হয়, ঝড় বৃষ্টি বৃক্ষতে আমাদের অনেক উপকার করে। এইভাবে সবুজ পরিবেষ্টিত বাংলাদেশ গড়ে উঠুক। বৃক্ষরোপণ অভিযানের সূচনা হওয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ জানিয়েছে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। গাছের চারা নিয়ে শিক্ষার্থীরা র্যালি বের করে। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় প্রকৃতিপ্রেমীরা। রোপণ করা গাছের পরিচর্যার বিষয়ে তদারকির কথা জানান আয়োজকরা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার এখানে ক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে নারী টি-20 এশিয়া কাপ সামনে রেখে বিকেএসপিতে জাহানারাদের অনুশীলন, বাংলাদেশ দলের লক্ষ্য সেমিফাইনাল। সংবাদে আবার আমন্ত্রণ। এবারে কৃষি সংবাদ। দেশের বিভিন্ন অঞ্চলে চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। বেড়েছে সব ধরনের চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রায় সব রকম চাল প্রতি কেজিতে 5 থেকে 7 টাকা বেড়েছে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকদের কারসাজির কারণে অস্থিতিশীল চালের বাজার। দিনাজপুর থেকে শাহ আলম শাহী ও কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। দিনাজপুরে সবচেয়ে বড় চালের আড়ত বাহাদুর বাজার। সেখানে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মিনিকেট চাল 65 টাকা থেকে বেড়ে 70 টাকায় বিক্রি হচ্ছে। গুটি স্বর্ণ 45 টাকা থেকে বেড়ে 50, আটাশ 55 টাকা থেকে বেড়ে 60 এবং প্রতি কেজি 29 চাল 52 টাকা থেকে বেড়ে 58 টাকায় বিক্রি হচ্ছে। 150 থেকে 200 টাকা বেড়েছে 50 কেজির প্রতি বস্তা চালের দামে। মিলাররা বলছে চাউলের দামও বাড়বে, ধানের দামও বেশি। এভারেজে আপনার বস্তা প্রতি 25 কেজি বস্তায় 100 টাকা বাড়ছে, কেজিতে 4 টাকা। 3000 টাকা কিনছিলাম, এখন 3150 টাকা কিনতে হচ্ছে। 28 চাল যেটা 2700 টাকা কিনছিলাম, বর্তমানে 2800 থেকে 2850। তবে বাজারে চালের দাম বৃদ্ধির প্রভাব পড়েনি কৃষকের ওপর। ন্যায্য দাম থেকে বঞ্চিত তারা। যখন ধান কাটামারা ছিল না, তখন ধান কিন্তু 1600, 1400, 1500 মনে করেন হাটে ধান নিয়ে যাচ্ছি, ভিজা ধান কেউ কিনতে যাচ্ছে না। পরে মনে করেন যে আমাদের তো চাষিদের পুরা লস। আমরা ধান দামে পাই না 1600 টাকা বস্তা, 2 মাস পর টাকা কৃষক মরিছে। বোরো মৌসুম শেষ হয়েছে মাসখানেক আগে। এরই মধ্যে কুষ্টিয়ার খাজানগর চালের মোকামে কয়েক দফায় চালের দাম বেড়েছে। আইলচারা ধানের হাটে 2 সপ্তাহের ব্যবধানে সরু ধান প্রতি মনে 150 থেকে 200 টাকা বেড়েছে। আজকে সর্বোচ্চ ধানের বাজার গেছে 1490, 1500, আর তারপরে নিচে 1460, আর এক মাস আগে ছিল আপনার 1320, 1310। 22 টাকা কেজি এউরা কিনা লাগছে, তাহলে সেই চাষিটা খরচ দিয়ে এই চাষিটা ইনকাম করে কয় টাকা বেচবি মন ধান? এই যে এখন কিছু ব্যবসায়িকরা আছে, এরা 1 হাজার থেকে ধান কিনছে, এরা তো চাষির মূল্য পাচ্ছে না। ধান ও চালের বাজারে দাম বেড়ে যাওয়ায় মিল মালিকদের সঙ্গে সভা করে নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়ম ও সিন্ডিকেট রুখতে বস্তায় ধানের জাত ও দাম লেখার বিষয়টি বাস্তবায়নে কাজ করছে স্থানীয় প্রশাসন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ।
শিল্প কারখানায় বর্জ্যের দূষণে মরতে বসেছে নারায়ণগঞ্জের প্রাণ শীতলক্ষা নদী। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, নদী দূষণ কমাতে সব শিল্প প্রতিষ্ঠানে ইটিপি প্ল্যান্ট শতভাগ নিশ্চিত করা জরুরি। আর আমলাতান্ত্রিক জটিলতায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলছেন সংশ্লিষ্টরা। রুমন রেজার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রায় ২,০০০-এর বেশি শিল্প কারখানার অনিয়ন্ত্রিত বর্জ্য দূষণ করছে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী। একসময়ের স্বচ্ছ স্রোতস্বিনী নদীর পানি এখন এতটাই দূষিত যে জলজ প্রাণের অস্তিত্ব মারাত্মক সংকটে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আয়োজনে নদী রক্ষায় শিল্প দূষণ রোধে করণীয় শীর্ষক আলোচনা। দূষণকারী শিল্প প্রতিষ্ঠানগুলোকে কেমন করে দূষণ মুক্তভাবে পরিচালনা করতে বাধ্য করা যায়, অনুপ্রাণিত করা যায়, সেজন্য নদী রক্ষা কমিশনার পরিবেশ অধিদপ্তর কি বলছে। বাংলাদেশের আইনে আছে, ব্যাংকের আইনে, যে পরিবেশ জনস্বার্থ বিরোধী কোনো প্রকল্পে ব্যাংক অর্থ দেবে না। তো যেই প্রতিষ্ঠানটা নদী ধ্বংস করে সে জনস্বার্থ বিরোধী নয়, অবশ্যই জনস্বার্থ বিরোধী। এখান থেকে আমাদের উত্তরণ করতেই হবে। আমার শীতলক্ষায় যদি চলে যায় তাহলে নারায়ণগঞ্জের আর ঐতিহ্য বলে থাকলোটা কি? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতা আর গাফিলতির কারণেই সমস্যার সমাধান হচ্ছে না বলছে স্থানীয় সরকার। আমাদের নদীর দুই পারকে রক্ষা করতে হবে। সেটা কি করতে হবে? আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা অনেক ডিপ একটা ড্রেন করব, গভীর ড্রেন করব এবং কয়েকটা ড্রেনের মুখ একটা জায়গায় নিয়ে ওইখানে ইটিপি করে ইটিপির মাধ্যমে পানিটাকে আমরা নদীতে দিব, যাতে পরিষ্কার পানিটা নদীতে যেতে পারে। এই ব্যাপারে তো আমাদের কেউ হেল্প করছে না, না আমাদের মন্ত্রণালয়, না ওয়ার্ল্ড ব্যাংক, না এডিবি, না নৌ পরিবহন মন্ত্রণালয়। তো তারা নিজেদের মতো করে আমরা এখন সবাই ডেভেলপ করছি। এই যে অসমন্বয়হীনভাবে আপনার নদীকে ডেভেলপ করা হচ্ছে, এটা তো আমি মনে করি এটা যুক্তিসঙ্গত না। নদী নির্ভর লাখো মানুষের জীবন জীবিকা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপের তাগিদ সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।